আমরা যেহেতু উপপাদ্য ২০ আর ২৩ শিখেছি, এখন আমরা ৮.২-এর ১ পারবো, ৮.২-এর ২, ৮.৩-এর ৩। এগুলো আমাদের কাছে জাস্ট ডাল ভাত, আর কিছুই না। ঠিক আছে, চলো আমি ৮.২-এর ২ নম্বরটা দেখাই। ১ আর ৩ পরে, ৮.২-এর ১ আর ৮.৩-এর ৩ একসাথে দেখাবো, কেমন? তো এখন আমি তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ৮.২-এর ২ নম্বর। খেয়াল করো, ৮.২-এর ২ নং। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। একটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আমি এঁকে রেখেছি। এবার অন্তর্লিখিত, এখন চলো এবিসিডি দিয়ে দেই না, এবার এবিসিডি আমার মতো উল্টাপাল্টা দিলে হবে না। এখন এখানে বলেছে এডিবি কোণ প্লাস বিডিসি কোণ ইকুয়াল এক সমকোণ, এটাও পরে, আমি তো এবিসি এখনো দেই নেই। কেন দেই নেই? ওই যে পেছন দিকে তাকাও, প্রমাণ করো যে এ ও সি এক সরল রেখায় অবস্থিত, অর্থাৎ এ ও সি ওটা যে কেন্দ্র, এই ও এর বরাবর এ সি বরাবর হবে। এই জন্য আমি চিত্রটাই এমনভাবে আঁকছি যেন একই সাথে এটা বৃত্তটার অর্ধেক হয়ে যায়, আবার একই সাথে এটা এ ও সি একটা সরল রেখার মধ্যে থাকে, কারণ প্রমাণ তো করতে হবে এ ও সি একটা সরল রেখায় আছে। তাহলে এইখানে ও, তাহলে চোখ বন্ধ করে এখান থেকে এ বি সি, এইবার দিয়ে দিলাম ডি। এবার ওকে, ঠিক আছে, আমি কি বোঝাইতে পারছি? আশা করি। তার মানে এটা যে দিলাম, এবার অঙ্কনের মধ্যে গিয়া এটা আগে, এটা তোমার বোঝানোর জন্য আমি এইভাবে আঁকলাম, কিন্তু তুমি এটা অঙ্কনে গিয়া পরে বলবা যে এসি এবং বিডি যোগ করি, এটা কারণ এটা তো আর এখানে নাই বলা, এটা তুমি এই জন্য পরে বলবা। কিন্তু আমি তোমার এ ও সি যাতে এক সরল রেখায় থাকে এটা বোঝানোর জন্য দাগটা আগে দিয়ে নিছি, কেমন? তাহলে মনে করি কি লিখব? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বৃত্ত এডিবি কোণ প্লাস বিডিসি কোণ সমান এক সমকোণ, প্রমাণ করো যে এওসি কোণ এক সরল রেখা। যা বলা আছে তাই হচ্ছে বিশেষ নির্বাচন, আর আমি কিচ্ছু লিখতেছি না, তার মানে এটাই আমি ধরে নিচ্ছি তোমাকে, এটাই বিশেষ নির্বাচন। ওকে, এবার চিত্রটা আঁকলাম, আঁকার পর এবার অঙ্কন কি করব চলো একটু দেখি। অঙ্কন, অঙ্কনের মধ্যে আমরা খেয়াল করেছি ওই যে এ ও সি কোণ, ঠিক আছে? তো এ ও সি কোণ একটা সরলরেখার মধ্যে আছে, তার মানে এসি মানে দাগটানি। এখন আরও একটা বিষয় আছে, এইদিকে তাকাবো, এই যে দুটো এক সমকোণ দিছে না, এদের মধ্যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ খুঁজে বের করবে এই চাপের মধ্যে। এই এবি একটা চাপ, এ ডি বি কোণ, এ ডি বি, এ ডি বি, এখানে কোণ আছে, খেয়াল করো, এ ডি বি কোণ, এই কোণটা অর্ধেক প্লাস বিডিসি কোণ, অর্থাৎ এই মাঝখান দিয়ে একটা দাগ দিলে এই পাশের অর্ধেক আর এই পাশের অর্ধেক মিলে এক সমকোণ, এটা ওরা বইলা দিছে। এবং এখান থেকে আমি চাপ পাবো, এই যে এবি চাপ, খেয়াল করো একটা, আর একটা হচ্ছে বিসি চাপ। হ্যাঁ, বিসি চাপটা হচ্ছে এই যে এইটা, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ লাগবে, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ লাগবে। তো যদি কেন্দ্রস্থ কোণ লাগে তাহলে আমার এই দুই পাশ থেকে যাইতে হবে, তো এই দুই পাশ থেকে যদি যায় তাহলে আমার এখানে তো এই দুইটা মিলে এক সমকোণ, দুইটা কোণ, তাহলে আমি যদি একটা রেখা টানি তাইলেই আমার হয়ে যাবে। হ্যাঁ, এমন করে একবার যাতে দুই পাশ থেকে টান দিলে একদম সোজা আসে, একটা ক্রসের মতো হয়ে যায়, ঘুড়ির মতো হয়ে যায়, এমনভাবেই তুমি আঁকবা। এইবার তুমি দেখো আঁকার পরে এই পাশ থেকে এই এবি চাপের উপর দণ্ডায়মান, হ্যাঁ এই যে এবি চাপ সবুজ রঙের, এই চাপের উপর দণ্ডায়মান এ ও বি কোণ, এটা একটা কোণ, খেয়াল করো খুবই ভালো করে, হ্যাঁ টেকনিক্যালি খেয়াল করবা। এই সবুজ রঙের কোণ, এইটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এই এবি থেকে ওই যে মাথার উপরে গেছে এইটা, এই সবুজ রঙের এ ডি বি কোণ, ঠিক আছে, এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, অর্থাৎ এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আমি আরেকটু রং করি, ভিন্ন রং নেই। আবার বিসি চাপ আছে, কেমনে বুঝলাম? এই যে বিসি চাপ, তাহলে এই বিসি চাপের উপর দণ্ডায়মান এই চাপ থেকে এই যে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, ঠিক আছে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটুকু করে দিলাম। ওকে, তা এই যে এই চাপ থেকে কেন্দ্রস্থ পাইলাম, চাপ থেকে বৃত্তস্থ পাইলাম, তো আমার আঁকার সময় এমন হবে এ ও সি দেখে আঁকাটা একদম কেন্দ্র দিয়ে যাবে, আর এ ডিবি কোণ বিডিসি কোণ, এ ডিবি বিডিসি, তার মানে একটা দাগ টানলিতে হয়ে যায়। তার মানে আমি অঙ্কন কি করতেছি, এসি ও বিডি রেখা টানি, ঠিক আছে, একদম সোজা, একবার টানলি কেন্দ্রস্থ বৃত্তস্থ টিত্তস্থ সব পাওয়া যাব, অত ঝামেলায় যাওয়ার দরকার নেই। তাহলে এসি এবং বিডি রেখা টানি, ঠিক আছে, বা যোগ করি,
এই দুইটা ব্যাস, এটা দিলে কেন্দ্রস্থ বৃত্তস্থ পায় যাবে। আমার ফোকাস তো কেন্দ্রস্থ বৃত্তস্থ। তাহলে চলো এই যে দুইটা চাপ, এই যে এখানে তো দুইটা চাপ আছে, এই দুইটা চাপ দিয়ে আমি কাজ করে ফেলতে পারবো আমার। চলো দেখি কি কাজ করব। তো এইখান থেকে এ বি চাপের উপর সেম এখানে প্রমাণ করব আমি, একদম উপপাদ্য 23-এর কনসেপ্ট। এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একদম সহজ। দেখো আমি প্রথমে চাপ লিখতেছি, এ বি চাপ, এ ডি বি কিন্তু না, এটা এ ডি বি হলে এটা কোণ হয়ে যাবে, এ ডি বি, এটা কিন্তু আর চাপ না, চাপ হচ্ছে এই যে এইটা এ বি চাপ, এইটুকু শুধু একটা অংশ নিয়েছি, তাহলে এই চাপের উপরই, তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান, এবার আর পরিচয় দিলাম না, এবার আমি ডিরেক্ট লিখে ফেলবো, এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, একবারে লিখে ফেলবো আমি। ঠিক আছে, তাহলে কেন্দ্রস্থ কোণটার নাম কি, এ ও বি কোণ ইকুয়াল টু এ ডি বি কোণ। ঠিক আছে, এখানে উপপাদ্য 20 মানে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা তুমি লিখে দিবা। ওকে, গেল প্রমাণ, এটা ধাপ 1। হ্যাঁ, এটা ধাপ 1। এবার আমি ভিন্ন রং ব্যবহার করব বুঝার সুবিধার্থে। ধাপ 2, ধাপ 2 এর মতো এবার সেম, এবার কোন চাপ, এবার হচ্ছে ওই যে বিসি চাপ। হ্যাঁ, ওই যে ওই চাপের উপর দণ্ডায়মান, ওই যে পিঙ্ক পিঙ্ক, তাহলে বিসি চাপের উপর দণ্ডায়মান, আর কিছু লিখলাম না, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ পরিচয় দেওয়ার দরকার নেই, ডিরেক্ট লিখে ফেলি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে ওই কেন্দ্রস্থ কোণের নাম কি, বি ও সি কোণ ইকুয়াল টু বি ডি সি কোণ। হ্যাঁ, ওই যে পিঙ্ক রঙের একদম বি ডি সি কোণ, বি ও সি কোণ, এটাও লিখে দিবা উপপাদ্য 20। তাহলে এটা উপপাদ্য 23-এর কনসেপ্ট, ধাপ এই যে চাপের উপর চাপের উপর। ঠিক আছে, এবার কি করেছিলাম, উপপাদ্য 23-এর মধ্যে 1 ও 2-কে যোগ করেছিলাম, এখানেও সেম কাজটাই করব। ঠিক আছে, ধাপ 3, ধাপ 3-এর মধ্যে একটু লাল রং ব্যবহার করি। ঠিক আছে, এবার 1 ও 2 যোগ করে পাই। ওকে, চলো যোগ করে দেই, বাম পাশ একসাথে, ডান পাশ, এ ও বি পার্পল রঙের, এ ও বি প্লাস এই বি ও সি, ভালো কথা, পার্পল একসাথে যোগ করলাম। এবার এই পাশে দিব 2 এ ডি বি, জাস্ট যোগ করছি আর কিছুই করছি না, 2 বি ডি সি। এবার একটু তাকাই, এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ, একটু তাকাও, এ ও বি কোণ বি ও সি কোণ, তার মানে কি পুরাটা এ ও সি কোণে সবুজ আর গোলাপি নিচের এ ও সি, এই পুরা কোণটা একটা সরল রেখা, একটা সরল রেখার মধ্যে 180 ডিগ্রি কোণ থাকে, তার মানে এ ও বি কোণ যোগ বি ও সি কোণ, মূলত এ ও সি কোণ কিতে বোঝাতেছে, এই কোণটারই তো কাটতে আমি 2 ভাগ করছি। তো আমি যদি এখানে লিখে দেই এই যে এ ও সি কোণ, অর্থাৎ এই দুইটা কোণ মিলেই একটা কোণ হয়েছে এ ও সি কোণ। আর এই উভয় পাশ থেকে যদি আমি একটা 2 কমন নিয়ে নিই, তাহলে থাকলো এ ডি বি যোগ বি ডি সি। এইবার যদি একটু ওই দিকে তুমি তাকাও, তাহলে তুমি বুঝবা ওই যে উপরে দেওয়া আছে এডিবি যোগ বিডিসি সমান 1 সমকোণ, আছে বলা, অবশ্যই আছে। তাহলে এইটার সামনে আমি যদি এই 2-এর 2 ইন্টু 1 সমকোণ লিখি, এদের পরিবর্তে আমার কি ভুল হবে? কখনোই না, এটা তো দেওয়াই আছে, আমি তো কিছু করি নাই, তাই না? মিলে গেছে, আমি লিখে দিয়েছি, ব্যাস। তাই এবার 2-একে 2 সমকোণ। ওকে, ঠিক আছে। আর এইখানে আসলো এ ও সি কোণ, এইখানেও পাইলাম এ ও সি কোণ। এখন একটা কথা, এক এ ও সি কোণ, ওটা কি 1 সরল কোণ? এ ও সি কোণ মানে কয় সরল কোণ? 1 সরল কোণ। তাহলে 2 সমকোণের পরিবর্তে কি আমি 1 সরল কোণ লিখতে পারি না? মানে 180 ডিগ্রি আমার দোষ হবে? একদমই না। তার মানে আমি এটাকে একটু জাস্ট ঠিক আছে, তাহলে এ ও সি কোণ সমান 2 সমকোণ, যেই কথা এক মানে 180 ডিগ্রিতে একই কথা, তাহলে আমি এখানে লিখে দিব এ ও সি কোণ সমান, এখানে লিখে দিলাম, ওরা কত বলছে, 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তা 180 ডিগ্রি মানে কি, এ ও সি কোণ একটা সরল রেখার মধ্যে অবস্থিত, তাই না? তো এবার 180 ডিগ্রি যেই কথা, তার মানে অতএব এ ও সি কোণ, এ ও সি, আচ্ছা আমি এখানে লিখে দিই 180 ডিগ্রি বা
তো 180 ডিগ্রি সমান এক সরল কোণ। এক সরল কোণ মানেও যে 180 ডিগ্রি, এটা জেনে রাখলাম। তাহলে এখন যদি আমি লিখি এক সরল কোণ মানে একটা সরল রেখা, একটা সরল রেখার মধ্যে 3টা বিন্দু অবস্থিত, তাহলে অতএব এ ও সি একই সরল রেখায় অবস্থিত। এটা কি বেশি তোমার কাছে কঠিন মনে হইল? জাস্ট একই যোগ করার পরে সেম জিনিসটা আমি শুধু এখানে 180 ডিগ্রি সমান এক সরল কোণ বলেছি, আর কিছুই না। তার মানে এক সরল কোণ যেহেতু আমি প্রুফ আনতে পারছি, তাহলে এই 3জন একটা সরল রেখায় অবস্থিত। এক সরল কোণটার মানে তার মানে এক সরল রেখায় অবস্থিত, শেষ। কোনো জটিলতা নাই, এর চেয়ে সহজ আর কিছু আছে? উপপাদ্য 23-এর কনসেপ্ট, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, আরেকটা চাপের উপর দণ্ডায়মান। চাপ উদ্দীপক থেকে বের করে ফেলছি, এবার দুইটাকে যোগ করে দিছি, শেষ। যা চাইছে তা বের করলেই হয়ে গেছে। সেম আমি আশা করবো 8.2-এর 2 নম্বর তোমরা পারবা। এবার আসি 8.2-এর 4 নং। 4 নংয়ের যে সৃজনশীলটা, ওইটার খ নম্বরটা হচ্ছে উপপাদ্য 20, আর গ নম্বরটা হচ্ছে এই 8.2-এরই 1 নম্বর। এটা আমি এখন তোমাদেরকে করাবো। অর্থাৎ এই 4 নং সৃজনশীলের গ হয়ে যাইব, 8.2-এর 1 হয়ে যাইব, 8.3-এর 3 হয়ে যাবে, অ্যাট এ টাইম একই সাথে। চলো আমরা সেটা একটু দেখব কেমন। আমি আশা করব এগুলা তোমার একদম টোটাল কমপ্লিট, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে 8.2-এর 2। ও কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ভেঙে গেছে ফন্টটা। ABCD একটা চতুর্ভুজ, ভালো কথা। এবার ACBD কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে, AC আর BD কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে, এখানে একটু টেকনিক্যাল বিষয় আছে, একটু তোমাকে বুঝতে হবে। যেমন 8.2-এর 1 আর 8.3-এর 3 নম্বর একই উদ্দীপক দিয়ে দুইটা রাখতে বলতে পারে, একই উদ্দীপক দিয়া দুইটা তোমারে করতে বলতে পারে, বলবি এটা, এবং তুমি এটা বুঝে নিবে। এবং চিত্র 2 ধরনের হবে, হয় চতুর্ভুজ আঁকা থাকবে, নাইলে দুইটা যে আঁকা থাকবে। আবারও বলি সেম জিনিসটা, ও কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তে ABCD একটা অন্তর্লিখিত। আমি আগে তোমাকে চিত্র বুঝাই নেই, না বুঝলে তুমি পরে পারবা না। হ্যাঁ, এই হচ্ছে ABCD, ওকে? বাস ABCD আমি দিচ্ছি, ABCD। এটা হচ্ছে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত। এই চতুর্ভুজের এবার হচ্ছে এই চতুর্ভুজের কর্ণ দুইটা AC আর BD। তাহলে এই হচ্ছে কর্ণ AC আর এই হচ্ছে কর্ণ BD, ঠিক আছে? এটা হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট। এই দুইজন পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। খেয়াল করো, এই যখন চতুর্ভুজ আঁকবা তখন একটু কাত করে আঁকবা, একটু বাঁকা করে, এই বিন্দুর বরাবর আঁকবা না। এটা টেকনিক, হ্যাঁ, নাইলে সমস্যা হবে। যদি এটার বরাবর করে একটু পাশ দিয়ে আঁকো, তাহলে সাইড দিয়ে জায়গা থাকবে। এইবার প্রমাণ করতে বলছে AB আর CD এর চাপ, A ও B কোণ। আবার এটা চাপও, তাহলে A ও B কোণ। এখানে যেহেতু উল্লেখ আছে, তাহলে চাপ এখানে আমি কোণ বানায় ফেলতে পারবো। চলো, A ও B কোণ, A ও B কোণ। আবার এই যে AB চাপ, এই চাপ নিয়ে কাজ করতে হবে, আর এই উল্টা CD চাপ নিয়ে কাজ করতে হবে। মনে রাখবা, এই 8.2-এর 1 নম্বর বা 8.3-এর 3 সবসময় এদের বিপরীত চাপ। যেমন তোমার যদি B ও C মানে এই BC চাপ বলতো, তাইলে অঙ্ক ভুল হইতো না জীবনও। এইটার বিপরীত চাপ এইটা, আবার এইটার বিপরীত চাপ হচ্ছে এইটা। হয় এই দুইটা নিয়ে কাজ করতে বলবে, নাহলে এই দুইটা নিয়ে কাজ করতে বলবে, ঠিক আছে? অর্থাৎ A ও B কোণ, তাহলে AB চাপের উপর দণ্ডায়মান A ও B কোণ, এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? তাহলে এই চাপের উপরই দণ্ডায়মান, এই যে এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। মনোযোগ দিয়ে খেয়াল করো। আবার এই চাপের উপর দণ্ডায়মান, এইটা আরেকটা বৃত্তস্থ কোণ। অর্থাৎ তুমি বৃত্তস্থ কোণ পাইছো এখানে দুইটা। মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই ভুল হাজার হাজার স্টুডেন্ট করে, হাজার, ঠিক আছে? এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তাই আমরা জানি এই অধ্যায় করতে গেলে কেন্দ্রস্থ লাগলে তোমার বৃত্তস্থও লাগবে। তো চতুর্ভুজটা যেহেতু আছে, আমি দেখলাম কি একটা না, শুধু আমি গিয়ে পাইলাম কয়টা? আমি পাইলাম গিয়ে 2টা বৃত্তস্থ কোণ। তাহলে সেম ভাবে এই CD চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ C ও D কোণ কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? এই কেন্দ্রস্থ কোণ, এই C ও D কোণ, এটার উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ। আবার এই যে এটাও তো আবার, এটা আবার এই যে এইটুকু আবার বৃত্তস্থ কোণ। শুধু যে একটা পাবো তা না, এটারও আবার 2টা পাবো। আবার এই CD থেকে যদি আসে এই পাশে, এই যে এটা আরেকটা, ঠিক আছে?
তাইলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের 2 গুণ। সেম জিনিস কিন্তু এখন ঝামেলা হইলো, আমি বৃত্তস্থ কোণ 2টা পাইয়া গেছি, 2টা পাইলে ঝামেলা। অনেক স্টুডেন্ট করে কি, এই চাপের উপর সব ঠিকঠাক থাকে, লাল কেন্দ্রস্থ লাল বৃত্তস্থ নেয়, কিন্তু এই চাপের উপর আইসা না আবার ওইটা চোখে পড়ে না, সে আইসা এই বৃত্তস্থ কোণ নিয়ে নেয়। যদি তুমি ওই মাথার কেন্দ্রস্থ আর এই মাথার বৃত্তস্থ নেও, জীবনও অঙ্ক মিলাইতে পারবা না। যেই কোনো এক পাশের তোমাকে নিতে হবে, যেই কোনো, এই যে খেয়াল করো, কালো রং করে দিচ্ছি, এই যে খেয়াল করো, এই যে সাপের মতো এই যে ঢেউ খেলানো, হয় তোমাকে বি সি ই এই ত্রিভুজ নিতে হবে, এই ত্রিভুজেরই 2টা লাল আর পিঙ্ক নিতে হবে, যেইটাই নিবা বৃত্তস্থ 2টা একরকম নিতে হবে, একই পাশের একটা ত্রিভুজের ভেতরে 2টা কোণ হইতে হবে। অথবা এই কালোটার তোমাকে নিতে হবে, এই যে এইটা, এই যে এখান থেকে ধইরা এই ই পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ এ ই ডি, হয় তোমাকে এ ই ডি কেন্দ্রস্থ কোণ তো 2টা একই, কিন্তু বৃত্তস্থ কোণ যদি একবার এটা নিয়ে ফেলো তাহলে পরের বার আবার ওইটাই নিতে হবে, এই পাশের আবার পরের বার পিঙ্ক নিলে কিন্তু হবে না। এটা অনেক স্টুডেন্ট ভুল করে, ওই মাথার একটা নাই এই মাথার, অর্থাৎ চতুর্ভুজ হলে তুমি 2টা বৃত্তস্থ পাইবা, 2টা বৃত্তস্থ হলে তুমি সচেতন থাকবা যে আমাকে এক পাশের যেই কোনো একটা ত্রিভুজের, এই যে এ ই ডি, হয় এই ত্রিভুজের যদি একটা লাল নিয়ে থাকি তাহলে এই ত্রিভুজেরই আমাকে আরেকটা পিঙ্ক নিতে হবে, ঠিক আছে? আর যদি এটা আমি না পেয়ে থাকি তাহলে আবার আমার কি করতে হবে, এই পাশের যদি একটা লাল নিই তাহলে এই পাশের একটা পিঙ্ক নিতে হবে। যেটাই করো 2টার যে কোনো একটা নিবে, আবার একটা ঠ্যাং একটার মাথা নিলে কিন্তু হবে না। এটা হচ্ছে মারাত্মক ভুল। ওকে, চতুর্ভুজ যদি আঁকা থাকে তাহলে তুমি 2বার পাইবা এবং একটু প্যাচ লাগাই ফেলবা, এটাই স্বাভাবিক। আর এটা কেমনে চিনবা, 2টা কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ, এরকম একটা 2টা কেন্দ্রস্থ কোণ, আর এই এ ই বি কোণ, এই বহিস্থ কোণটার 2 গুণ, 2 এ ই বি কোণ, 2 দিয়ে একটা বহিস্থ কোণ থাকবো। আর উপপাদ্য 8.3-এর 3 কি করবা, সেম জিনিস, এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ, এটা দিয়া তোমার কাছে 180 ডিগ্রি চাইব। একই জিনিস, একই সব, এখানে একটা কোণের নাম থাকবে, বহিস্থ কোণের 2 গুণ, আর এখানে 180 ডিগ্রি থাকবে। মন থাকবে? আমি কি বুঝাইতে পারছি? মানে এটা মাস্ট বি। চলো আমরা একটু এটাকে খুঁজে বের করি 8.2 মানে ও কোথায় কোথায় আছে। যেমন ধরো এই যে একটা অঙ্ক, ডি ও ই কোণ এফ ও জি কোণ ইকুয়াল টু ডি টি ই কোণ, এই যে 2 দিয়া একটা কোণ, তাও বুঝবা না, চলো 2টা কেন্দ্রস্থ কোণ কিনা খুঁজে দেখি। ডি ও ই কোণ, ডি ও ই কোণ, এবং তার বিপরীত চাপ এফ জি, হ্যাঁ এই যে এফ জি, এফ ও জি কোণ, হ্যাঁ এই 2টা বিপরীত চাপ, 2টা কেন্দ্রস্থ কোণের যোগফল, 2 দিয়া একটা ডি টি ই কোণ। ওকে, এই যে 2টা কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, টি বিন্দুতে, ঠিক আছে? এটা হচ্ছে 8.2-এর 1 নম্বর। ভালো কথা। আরেকটা খুঁজবো আমরা, যদি পাওয়া যায়। এটাও না, না এটাও না। আচ্ছা, এই যে আরেকটা পেয়ে গেছি, পি ও কিউ কোণ, পি ও কিউ কোণ যোগ আর ও এস কোণ, এই যে বিপরীত চাপ, হ্যাঁ, ইকুয়াল টু পি এম কিউ কোণ। এই যে যদি পি আর এবং কিউ এস কর্ণদ্বয় পরস্পর এম বিন্দুতে ছেদ করে, এই যে পি আর এবং কিউ এস এম বিন্দুতে ছেদ করলে টু দিয়ে একটা কোণ আর 2টা কেন্দ্রস্থ কোণ। সো এটাও 8.2-এর 1 নং, ঠিক আছে? আর সেম জিনিসটা থেকে যদি 180 ডিগ্রি থাকতো তাহলে 8.3-এর 3 নম্বর হইতো। এখন তুমি বলতে পারো ম্যাম 180 ডিগ্রি না আপনি শিখাইছেন উপপাদ্য 23। হ্যাঁ বাবা, আমি বলেছিলাম 180 ডিগ্রি যদি 2টা চাপ একই রকম হয়। দেখো তোমার পি কিউ আর এস 2টা চাপ কি একরকম? পি কিউ যদি হইতো 2টা চাপ তাইলে একরকম হইতো, কিন্তু চাপ 2টা একরকম না, এই জন্য এটা উপপাদ্য 23 না, ঠিক আছে? এই যে সেম জিনিস, এই যে দেখো মা, এম এস 180 ডিগ্রি, এটা উপপাদ্য 23। কিন্তু যদি থাকতো এটা ধরো এম ও এস প্লাস, ধরো এখানে আরেকটা যেই কোনো একটা অন্য কোনো একটা নাম ধরি, এম এম না, এবার তোমাকে দিতে হবে ধরো আর অন্য একটা নাম আর কি, হ্যাঁ কত দিব, এস ও টি ইকুয়াল 180 ডিগ্রি। দেখো তো এম ও এস এস ও টি, খেয়াল করেছো 2টা বিপরীত কোণ এবং 180 ডিগ্রি যদি হয় তাহলে এটা 8.3-এর 3 নম্বর। ওকে, ঠিক আছে। এই যে দেখো মা, এটা কি এবি 2টা চাপ একই রকম, উপপাদ্য 23। পিআর 2টা চাপ একই রকম, 180 ডিগ্রি, উপপাদ্য 23, ঠিক আছে? কিন্তু যদি দুইটা
চাপ একরকম না হইয়া একটা ধরো থাকলো পি ও আর, হ্যাঁ, আরেকটা আর ও এস, হ্যাঁ, পি ও কিউ একটা আর ও এস ইকুয়াল 180 ডিগ্রি, তখন 8.3-এর 3 নম্বর হইতো। আমি যথেষ্ট চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য, চিনানোর জন্য। আমি আশা করি এবার তোমরা চিনে গেছো। তো 8.2-এর 1 নম্বরে ও কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তে এবিসিডি একটা চতুর্ভুজ। তো ভালো কথা, একটা এবিসিডি চতুর্ভুজ আঁকলাম। এবার এসিবিডি কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে এসি, এটা একটা কর্ণ চতুর্ভুজের, এই হচ্ছে কর্ণ এসি, এই হচ্ছে বিডি কর্ণ, হ্যাঁ, সমান সমান হবে, পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, ভালো কথা, করলো ই বিন্দুতে ছেদ। এইবার যেটা হবে, ঠিক আছে, তো ছেদ করার পরে এইবার আবার আঁকলাম, আঁকার পরে এটা হচ্ছে ও কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে ও কেন্দ্র। এবার এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ, এখানে যে কোণগুলো আছে নিশ্চিতভাবে এখানে না থাকলে, এখানে এই কোণগুলো বলে নাই, না থাকলে আমাকে এঁকে নিতে হবে। এ ও বি কোণ আমি কেমনে বুঝবো আমার কোন কোন চাপ নিয়ে কাজ করব? এ বি আর সি ডি, এই চাপের উপর কেন্দ্রস্থ বৃত্তস্থ খুঁজে বাইর করে ফেলবো আমার সুবিধার জন্য। এবং এই কোণ দিতে গেলেই আমি দেখবো আছে না নাই। এ ও বি কোণ, এই যে এ বি চাপ আর এই যে সিডি চাপ, এই উল্টা দুইটা চাপ নিয়ে আমি কাজ করব। এ বি চাপ মানে এ ও বি কোণ, তাহলে এ ও বি কোণ, এটা কি আঁকা ছিল না আমার আঁকা লাগলো? আমার আঁকা লাগলো, তার মানে ও এ ও বি যোগ করি, অঙ্কনের মধ্যে দিলাম ও এ ও বি। এবার আবার সি ও ডি কোণ, তাহলে সি ও ডি কোণ, এটা দিতে গিয়েও দেখলাম যে আমারই আঁকা লাগতেছে সি ও ডি কোণ, ঠিক আছে। তো দিলাম, এটা দেওয়ার পরও আমার কাকে কাকে যোগ করা লাগলো? ও সি ও ডি যোগ করি, বাস এইটুকু আমার করা লাগছে অঙ্কন, নাহলে আমার তো উপায় নেই অঙ্কন না কইরা, কারণ এখানে দেওয়া আছে, এখন এখানে নাই, তো আমার আঁকতে হবে না। তো সেমভাবে যেহেতু এঁকেছি, কেন্দ্রস্থ কোণ আছে মানেই তার মধ্যে বৃত্তস্থ খুঁজে বাইর করে ফেলবো, নাইলে আমার ঝামেলা হয়ে যাব। চলো, এ ও বি কোণ, তার মানে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই সবুজ রঙের কেন্দ্রস্থ কোণটা আমি নেব। তো সবুজ কেন্দ্রস্থ হলে এই চাপ থেকে কোথায় গেছে একটা বৃত্তস্থ হয়ে আমি আগে দেখব। তাহলে এই চাপ থেকে এই ডি বিন্দুতে, এই বি থেকে ডি বিন্দুতে, হ্যাঁ, ভালো কথা। তো এইটুকু আমি সবুজ রং করে দেব, ঠিক আছে। তাহলে সবুজ সবুজ আমি মিল পেয়ে গেছি, কেন্দ্রস্থর বিপরীতে বৃত্তস্থ, এটা আমি আমার প্রয়োজনে করে নিলাম এবং করে নেওয়াটাই উচিত, ভালো হবে। পরেরটা সিওডি চাপের উপর দণ্ডায়মান, এই যে সিওডি, এটাকে আমি আবার ভিন্ন রং দিব, পিঙ্ক দিব। তো সিওডি, সিওডি, ব্যাস এই সিওডি, এটাকে পিঙ্ক দিলাম। তো এই কেন্দ্রস্থর বরাবর আমার বৃত্তস্থ লাগবে। তো এখন তোমাদের মধ্যে কেউ কেউ সিওডির বৃত্তস্থ কোণ খুঁজে পাইলা ওই দিকে এ কোণে, আবার একটা দল খুঁজে পাইলা এই দিকে, যে ম্যাডাম এই সি থেকে বি আসছে, ডি থেকেও বি আসছে, তাহলে এটা একটা ওকে, এটা একটা পিঙ্ক পাইলাম আমি। আবার কারো কারো চোখে পড়লো না না ম্যাডাম এই দিকে না, দেখেন এই যে সি থেকে একটা এ গেছে, ডি থেকে একটা এ গেছে, তার মানে এইটাও একটা কোণ আমরা খুঁজে পাইলাম। তো অর্ধেক গিয়ে এইটা পাইছো, অর্ধেক গিয়ে এইটা পাইছো। আমি কিন্তু এই কথাটা আগেই বলেছি তোমাদেরকে, যে তোমাদের চতুর্ভুজ আঁকা থাকলে একটা প্রবলেম ফেস করবা, তোমরা এইখানে দুইটা বৃত্তস্থ কোণ খুঁজে পাওয়া যাইবা। তো কারো দেখা যাচ্ছে চোখে ওইটা পড়ছে, কারো ওইটা পড়ছে, কেউ তো বৃত্তস্থ কোণ এটা লাগবে একটা, এটা লাগবে একটা, জীবনও মিলাইতে পারবা। ত্রিভুজের ভেতরের অংশ নিতে হবে, তুমি যদি বাহিরের অংশ নিয়ে রান্নানি করো তাহলে তো হবে না, ঠিক আছে। তাহলে তোমাকে কি করতে হবে এখানে, একদম সেম ভাবে এইখানে যে ত্রিভুজটা নিছো এটারই একটা মাথা তুমি, মানে প্রথম যেটা নিছো ওইটাই ওই দিকে নিবা। এবার এই ত্রিভুজটা কোন ত্রিভুজ, এখানে তো অনেক দাগ গিজি গিজি, ত্রিভুজকে এই ই বিন্দু থেকে কে ত্রিভুজ, তাকে আমি ভিন্ন রং করব। চলো, এই যে ই বিন্দু থেকে, হ্যাঁ, একটু রঙিন করে দেই আমরা, নীল না, এখানে কি করা যায়, এটাকে পুরোটাকে আমরা কি এটা করলে তো হবে না, হলুদ করব। আচ্ছা আমি জানি না, দেখি তোমরা বুঝো কি না, আমি একটু ইয়েলো করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই ইয়েলো করা মানে হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো যে আমি এই ত্রিভুজটা নিয়েই এখন কাজ করব, ওকে। অর্থাৎ এই হলুদ রঙের যে ত্রিভুজটা, এটা নিয়ে আমি কাজ করব, ওকে। নিচেই বিন্দু আছে, এইটা যদি তুমি চিনা ফেলতে পারো, বুঝতে পারো, বাসায় দু একবার রং টং দিয়ে করবে, পরে দেখবার কোনো সমস্যা নেই। তো ব্যাস করে ফেললাম। এবার আমার প্রথম ধাপ, ঠিক আছে, প্রমাণে আমি চলে যাব। প্রমাণের বেলায় ধাপ 1, হ্যাঁ, আমি পাশে লিখি যেহেতু আমার জায়গা কম। ধাপ 1,
ধাপ 1-এর মধ্যে সেমভাবে ওই যে একই চাপের উপর তোমরা তো চাপ খুঁজে বের করে ফেলছো, ওই যে এবি চাপ সিডি চাপ, তাহলে প্রথমে এবি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সবুজ, বৃত্তস্থ কোণ সবুজ, আগেটা লিখতে হবে সেম উপপাদ্য 23-এর মতো। আবার দ্বিতীয় চাপের উপর সিইউডি সিডি চাপের উপর দণ্ডায়মান পার্পল কেন্দ্রস্থ পার্পল বৃত্তস্থ, এই দুইটা লিখতে হবে, পরে এই দুইটাকে যোগ করতে হবে সেম উপপাদ্য 23-এর মতো। এই যে 8.2-এর 2 করলাম সেমভাবে। তাহলে আমি শর্টকাটে লিখি বাবা, তোমরা পরে গুছায় করে নিও, ঠিক আছে। ধাপ 1-এর মধ্যে আমরা এখানে বলবো মুছে যাস কেন, ও এ ও বি ও সি ও ডি। আচ্ছা, তাহলে এটা হবে কোন চাপ, এই যে চাপ এখানে দেওয়া আছে, আবার এইখান থেকে খুঁজে বের করতে পারি এ বি চাপ, এই যে এই চাপের উপরই তো কেন্দ্রস্থ বৃত্তস্থ, এখানে তো অনেক 4টা চাপ আছে, আমি কোনটা নিব, এই যে এখান থেকে দেখে আমি চাপ নিলাম। তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান, আর লিখলাম না কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, এটা আমি লিখে ফেলি, কেমন, ওই পরিচয় আর দেই না আমি। তো কেন্দ্রস্থ কোণের নাম কি, সবুজ রং বাবা, চলো খুঁজে বের করি সবুজ রংটা, এ ও, আচ্ছা আমি সবুজ, তো সবুজ লিখলেই তোমাদের মনে হয় খুঁজে পাইতে সুবিধা হবে, ঠিক আছে, সবুজ লিখি, এ ও বি কোণ ইকুয়াল টু ওই যে সবুজ কোণ এ ডি বি কোণ, এ ডি বি কোণ, ওকে। এখানে তোমরা উপপাদ্য 20-এর কনসেপ্ট লিখে দিবা, কেমন। আর এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, কারণ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, এটা আমরা জানি গেল এটা। এবার আসি আমরা ধাপ 2-এ, সেম উপপাদ্য 23-এর মতো করে আমরা করতেছি, ওকে, ভালো করে খেয়াল করো। ধাপ 2-এ আমরা কি কাজটা করব, এটা হচ্ছে গিয়ে আমাদের পিঙ্ক রং, তো পিঙ্ক বা পার্পল দিচ্ছি আমরা। এটা কোন চাপ, এই চাপ হচ্ছে সিডি চাপ। তো এখন আমরা সিডি চাপের উপর দণ্ডায়মান, ওকে, সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ, সিড কেন্দ্রস্থ কোণ কি সিওডি, ওই যে ওই চাপের উপর পিঙ্ক রঙের আমি আগেই তো লিখে রেখেছি, সিওডি কোণ ইকুয়াল টু সি এ ডি কোণ পার্পল, হ্যাঁ ওই যে পিঙ্ক পিঙ্ক যেটা, এখানেও সেমভাবে উপপাদ্য 20, ওকে। ধাপ 1 ধাপ 2 আমাদের চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। এইবার ধাপ 3-এ গিয়ে আমরা কি করব, এই দুইটাকে যোগ করে দিব, সেম তাই না, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, যদি আমি ধাপ 3-এ এটাকে যোগ করে ফেলি তাহলে আমি একটু আমার এক্সট্রা কষ্ট হবে, এই জন্য আমি একটু জায়গা খালি রেখে ধাপ 4-এ গিয়ে এটাকে যোগ করব, এবং 3-এ আমার একটু কাজ আছে সেটা আমি পরে করব। তুমি বলতে পারো ম্যাম আমি কেমনে বুঝবো, এই যে আমি এখন শেখাচ্ছি তুমি নিজেই বুঝবা, যদি এটা না করি তাহলে তুমি গিয়ে পরে একটা ধাপ বাইরে যাইবো, বরং তুমি এটা করতে চাইবা না, এই জন্য তুমি জানো। তো এই 8.2-এর 1 আর 8.3-এর 3-এ তুমি একটু মাঝখানের জায়গা খালি রেখা পরে গিয়ে তুমি এটাকে যোগ করবা, তাইলেই দেখবা তুমি এটার সুবিধাটা পাইতেছো, কেমন। চলো, তো আমি তোমাদের জন্য এটাকে একটু একটু উপরে তুলে দিই, ওকে, ঠিক আছে। তো এখন আমি একটু জায়গা খালি রাখবো এখানে, ধাপ 3 এটা আমরা পরে করব, কেমন। আমি এখন অল্প একটু জায়গায় লাগবে আমার, ধাপ 4-এ আমরা যাব, হ্যাঁ আমি একটু ভিন্ন রং নীল রং ব্যবহার করছি। ধাপ 4-এ আমি কি করব, 1 ও 2-কে যোগ করব, তাহলে 1 ও 2 যোগ করে পাই, ওকে। 1 কি আছে, বাম পাশ ডান পাশ, এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ, বাম, ওকে। এবার ডান 2 এ ডি বি কোণ, হ্যাঁ আচ্ছা কোণ তো দিয়েছি, পরে কমন নেই, 2 এ ডি বি কোণ প্লাস 2 সি এ ডি কোণ, এটা আমি যোগ করেছি। এইবার আমার কাছে উদ্দীপকে যা চেয়েছে এ ও বি যোগ সি ও ডি, এটা আমি পাইয়া গেছি, এখানে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে এই পাশে। তো এটা হচ্ছে 2, দুই পাশ থেকে 2 কমন নেয়া, এ ডি বি কোণ যোগ সি এ ডি কোণ, ঠিক আছে, এটুকু আমি রেখে দিলাম, ভালো কথা। আমার ওই যে ওইখানে একটু কাজ আছে ওইটা নিয়ে, হ্যাঁ আমি তোমাকে একটু পরে আমি বলছি। এটাকে আমি একটু ভিন্ন রং ব্যবহার করব, এটাকে আমি মাঝখানে লাল রং ব্যবহার করব। ধাপ 3-এর মধ্যে এখানে ওই যে আমরা একটা ইয়েলো রঙের একটা ত্রিভুজ আমি আগেই তোমাদের বোঝানোর জন্য ফিক্সড করে রাখছি না, এ ই ডি, ওই যে এ ই ডি ইয়েলো রঙের যে ত্রিভুজটা, এই ত্রিভুজই আমাদের কাজ,
কেন? কারণ এই ত্রিভুজেরই সবুজ কোণ আর পিঙ্ক রঙের দুইটা কোণ আমরা নিয়েছি। আমরা এই পাশের ত্রিভুজে আসি নেই। যে কেউ এই ত্রিভুজ নিয়েও কাজ করতে পারো, কিন্তু যেটা করবে যে কোনো একটা ত্রিভুজেরই তখন আবার ওই সবুজ রঙ এই দিকে আসতো, ঠিক আছে? তা ওইটা যেহেতু আমি নিয়েছি, তাহলে ওইটা আমার এই ই বিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দু, মেইন বিন্দু, কারণ এই বিন্দুতে এসে ছেদ করছে কর্ণ দুইটা। তো এই বিন্দুর এদিকে আসা যাবে না। এ ই ডি এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এই ইয়েলো রংটাকে যদি আরেকটু তোমার জন্য গাঢ় করি, তাহলে দেখো তো তোমার বুঝতে সুবিধা হয় কিনা। ধরো এটাকে একটু আচ্ছা লাল না করে আমি একটু অরেঞ্জ করে দিলেই তো পারি। এই যে এটাকে একটু অরেঞ্জ করে দিলাম, দেখো তো এই যে বিইএ বা এইবি, এই যে এই কোণটা, হ্যাঁ, এই যে পার্পল রঙের যে কোণটা, এটা কিন্তু একটা বহিস্থ কোণ এই হলুদ রঙের ত্রিভুজটার। আমরা জানি কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। তাহলে এই কমলা রঙের কোণটা এই সবুজ আর পিঙ্ক রঙের যোগফলের সমান হবে। ইয়েস, হ্যাঁ, এটাই হবে। চলো আমরা সেটাই খুঁজে বের করি। তাহলে এখন আমি বলবো ত্রিভুজটার নাম বলে দিই তোমাদের সুবিধার জন্য। পার্পল না দিয়ে এটাকে রেডি করি আমি লেখার জন্য। ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এ ই ডি এর এই ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত দুটো কোণের সমান। বহিস্থ কোণ কেমনে বুঝবো, এটা নিয়ে কাজ করব, কারণ উদ্দীপকের দিকে একটু ভালো করে তাকালে আমরা দেখবো আমাদেরকে এইটাই প্রুফ করতে বলছে। এ ই বি, টু এ ই বি এরকম বলছে, তার মানে এ ই বি কোণটাই হচ্ছে আমার বহিস্থ কোণ, অন্য কোনো কোণ নিলে হবে না এখানে। তাহলে আমি বহিস্থ এই ত্রিভুজের বহিস্থ এ ই বি কোণ ইকুয়াল দুইটা ওই যে এই ত্রিভুজের বহিস্থ কোণ এই সবুজ রঙের কোণ আর এই পার্পল রঙের কোণ সমান, ঠিক আছে? তাহলে এই সবুজ রঙের কোণটাকে এই ত্রিভুজের কোণ কে হবে একটু ভালো করে খেয়াল করব। এ ডি ই কি হবে? এ ডি ই। তাহলে এ ডি ই সবুজ রঙের কোণটা, যেটা ত্রিভুজের বাহিরে আসতে পারবো না, ত্রিভুজ পর্যন্তই থাকতে হবে। তাহলে এ ডি ই কোণ যোগ উল্টাটার নাম কি হবে? ই এ ডি কোণ, ঠিক আছে? ই এ ডি কোণ। মনোযোগ দিয়ে খেয়াল করবা। এটা যদি আগে করো, এটা করলে এটার সাথে এটা তুমি একটা সম্পর্ক খুঁজে পাইবা। এবার তুমি দেখো এ ডি ই কোণ, আমি যদি এটাকে একটু ভিন্ন রঙের নীল রং করে তোমাকে লিখতে দিতে চাই, দেখো তো এ ডি ই কোণ, তাকাও, এ ডি ই কোণ। প্রয়োজনে আমি এইটুকু লিখছি, কিন্তু এই কোণটাকে যদি আমি চাই আমার প্রয়োজন মতো ইটাকে বি পর্যন্ত বাড়াইতে পারি, এতে কিন্তু কোণের কোনো হেরফের হয় না। অর্থাৎ আমি যদি কোনো কারণে এইটুকু একটা কোণ লিখলাম, কোণ তো এইটাই, ঠ্যাং আর একটু বাড়াইলে ওইটার কোনো ক্ষতি হবে না। যে এখন তুমি বলতে পারো ম্যাম কেন বাড়াইবেন? বাড়াবো বাবা এটার সাথে মিলানোর জন্য। দেখো তো এ ডি ই, এই যে এই ই রংটাকে দেখো, হ্যাঁ, এ ডি ই, এটাকে যে আরেকটু বাড়াই বি হয়, তাহলে এ ডি বি। দেখো তোমার এটার সাথে এটা মিলে কিনা? অবশ্যই মিলে। আবার এইটা ই এ ডি, এই ইটাকে যদি আমি সি এ ডি, ইটাকে একটু নিচ পর্যন্ত বাড়ায় নিই, সি এ ডি বাড়ায় কিন্তু চাইলে লিখতেই পারি, লেখলে কিন্তু কোনো ক্ষতি নেই, লেখলে একটা সুবিধা পাবো, এটার সাথে মিলে যাবে। তো এইটার পরিবর্তে এই যে এটা মানে কি এ ই বি কোণ পাইলাম না, এইটা মানে এ ই বি কোণ না, এটার সাথে এটা যখন মিললো, এবার এইটা মানে তো এইটা, তাহলে এইখানে এবার একটু রাখলাম, আর এই যে এডিবি এটা সমান এই লাল রঙের এ ই বি কোণ লিখলাম, নাহলে এই লাইনটা আমার আবার করা লাগতো, যদি এটা আমি যোগটা দিলে আবার তোলা লাগতো। তাহলে এই তো হয়ে গেল এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ। আমি কি বুঝাইতে পারছি? এই যে প্রমাণিত, এই যে প্রমাণ হয়ে গেছে এ ই বি কোণ, এই যে চাইছি তোমার কাছে এ ই বি কোণ। এটা যত চাক, যেটাই চাক, সেমভাবে কর্ণ দুইটা থাকলেই আমরা এইভাবে করব। আর যদি কর্ণ না থাকে, আমি মজার জিনিস তোমাকে দেখাই দিই, যদি চতুর্ভুজ আঁকা না থাকে, এটা না তোমাকে কি বলবে জানো? বলবে কি দুইটা জ্যা থাকলে সেম জিনিস, তুমি তখন সহজ হবে আরো, তুমি চিত্র পাইবা, মানে কি বলে বৃত্তস্থ কোণ পাইবা একটা। যেমন তোমাকে বলবে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনোযোগ দিয়ে খেয়াল করো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তোমাকে বলল এ বি সি ডি দুটি জ্যা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি ডি এই দুইটা জ্যা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। আর ওইটা ছিল একটা চতুর্ভুজের কর্ণ দুইটা ছেদ করছে, আগেই চতুর্ভুজ আঁকা ছিল, আর এখানে কোনো চতুর্ভুজ নেই, শুধু দুইটা জ্যা ছেদ করেছে।
এইবার তোমাকে হয় এই কোণটার সাথে এই চাপ দিবে, অথবা এই চাপের সাথে এই চাপ দিবে, যেই চাপই দেখ তোমাকে, ধরে নিচ্ছি এই চাপ দিল, তাহলে তোমাকে তখন দিবে এ ও সি কোণ। এই যে দেখো, এই এ ও সি কোণ, এই কোণটা যোগ, মনোযোগ দিয়ে খেয়াল করো, বি ও ডি কোণ, একটু খেয়াল করো, ঠিক আছে? এ ও সি কোণ যোগ বি ও ডি কোণ। নীল রঙের কোণ যখন তুমি পাইছো, তাহলে এর সাথে কেন্দ্রস্থ কোণ হলে তো বৃত্তস্থ কোণও লাগবে তোমার। বৃত্তস্থ কোণ দেখো নাই, এই সি থেকে ডি গেছে, কিন্তু এ থেকে ডি এ যায়নি। আবার এ থেকে বি আসছে, সি থেকে কেউ বি আসেনি। তার মানে একটা আছে, এক পাশ নাই। যেই কোনো একটা পাশ তোমার মিলাইতে হবে, মিলাইলেই তোমার একটা মানে অঙ্কন, মানে একটা অঙ্কন মিলাইলেই তোমার হয়ে যাবে। অর্থাৎ তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এডি যোগ করি। এডি যখন তুমি যোগ করবা এই নীলের সাথে, এই কেন্দ্রস্থর সাথে এই বৃত্তস্থ পাইবা। আবার তুমি এই লাল রঙের এই যে একটা কেন্দ্রস্থ সি ও ডি, এই কেন্দ্রস্থর সাথে তুমি তখন এই যে এই সি আর এই যে ডি, এটার সাথে আবার এইটাকে পাইবা, ঠিক আছে? তার মানে আমরা তখন কাজ করব এই ত্রিভুজ নিয়ে, এ ই ডি, এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তখন আমাদের বহিস্থ কোণ হবে এ ই সি, এই হবে আমার বহিস্থ কোণ, ঠিক আছে? সবই সেম, সবই এক, শুধু এটার বেলা একটু দাগ দিয়ে একটা রেখা টাইনা মিলাই দিতে হয়। আর এখানে সহজ একটাই বৃত্তস্থ কোণ পাওয়া যায়, আর ওইখানে আর ওইটার মতো প্যাচ লাগে না, ঠিক আছে? এখন আসি আমরা তো বাবা বুঝা গেলাম যে আর আমি 8.2-1 যেইটাই আসুক এবার আমি পারবো। কিন্তু যদি এবার 8.3-3 আসে, তখন আমি কি করব? তখন আমি এই ধাপ 1 ধাপ 2 সবই ঠিক রাখবো, একদম হুবহু আমি সব ঠিক রাখবো, ঠিক আছে? কিন্তু ধাপ 3-এ আইসা আমি একটু কাজ করব, সেই কাজটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই, চলো। এই যে দেখো, ধাপ 1 তুমি করছো, ধাপ 2ও করছো, আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। এইবার মনে করো 8.2-1 শেষ, এবার 8.3-3 চাইছে তোমার কাছে। 8.3-3 তোমার কাছে চায় এই দুইটা কোণ এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ, কিন্তু 180 ডিগ্রি চায়। তখন আর এই কোণ এগুলো চায় না। তখন তুমি কি করবা? ধাপে 1 আর 2 ঠিকঠাক রাখবা। মনে করো সেম জিনিসটা দিয়ে তোমার কাছে 180 ডিগ্রি চাইছে, এটা চাই নেই, এ ই বি কোণ চাই নেই, 180 ডিগ্রি চাইতেই পারে তোমার কাছে, তাই না? তো 180 ডিগ্রি চাইলে তখন তুমি কি করবা? সেম জিনিসটা দিয়ে তুমি কেমন এটা করে দেখাইবা? আমি তোমাকে এই জিনিসটা এখানে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে 8.3-3 ঠিক আছে? মানে 1 2 ঠিক আছে। এবার ধাপ 3-এ গিয়া সেম ত্রিভুজও ঠিক আছে, AED ত্রিভুজ। শুধু নাম বলবো বহিস্থ কোণ না, তখন বলবো ত্রিভুজ AED একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ একটা সরলরেখার মধ্যে আরেকটা সরলরেখা লম্বভাবে ছেদ করলে সমকোণ তৈরি হয়। এই যে এইটার মধ্যে এটা ছেদ করেছে, এটা কিন্তু একটা টোটালি একটা সমকোণ, এটা কিন্তু একটা সমকোণ, এই বাহিরের কোণটা, বুঝতে পেরেছো? বাহির বা ভিতরে এগুলো কিন্তু সমকোণ। তো আমি তখন এই ত্রিভুজটার নাম দিব ত্রিভুজ AED সমকোণী, ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত যে দুইটা সূক্ষ্ম কোণ, দুইটার যোগফল আমরা জানি কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি ওই যে ডি কোণ আর ওই যে ই কোণ, এই যে এ কোণ, এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? সেম জিনিস, এই এ ডি ই কোণ যোগ ই এ ডি কোণ, সেম জিনিসটা লিখবো। এই জায়গায় বহিস্থ না লেখা এই জায়গায় লিখবো 90 ডিগ্রি, কারণ সমকোণী ত্রিভুজের ওই দুইটা কোণ 90 লেখলে 180 পেয়ে যাবো। তো সেম ভাবে দেখা এই যে এখানে লিখছি না, এই যে এখানে লিখছি না এডিবি কোণ, এই এডিবি থেকে এটার এইরকম বানাবো, সেম নামটাই লিখবো আবার। তো এখানে শুধু আমি একটা কাজ করব, এডি ই কোণ যোগ ই এ ডি কোণ, সেম দেখা যে এটাই ইকুয়াল 90 ডিগ্রি। এবার এ ডি ই এর কি সেম এটার মতো বি পর্যন্ত বাড়ানো যায় না? ওই যেটার মতো করতে গেলে অবশ্যই বাড়ানো যায়। তাহলে এ ডি ই কে আমি এ ডি বি পর্যন্ত বাড়ায় দিলাম, ওই যে ই এর ল্যাচটাকে বি, আর এদিক দিয়ে আবার ই এর ল্যাচটাকে এই যে ইটাকে আবার সি, সি এ ডি কোণ ইকুয়াল 90 ডিগ্রি। এইখানে আমার এডি ই এ ডি এর পরিবর্তে ছিল এ ই বি কোণ, আর এখানে এদের পরিবর্তে আছে 90 ডিগ্রি। এখন সব কিছু ঠিকঠাক রাইখা এই জায়গাটুকু জাস্ট চেঞ্জ করে দিব, 2 এর 2 এডিবি যোগ সি এডি, এটা মানে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। 90 দুগুণে কত? 180। এটা তো ঠিকই রয়ে গেল, বাস প্রমাণিত। তো এইটা আর ওটার মাঝে কি কোনো পার্থক্য আছে? তুমি আমাকে বলো। এটা হচ্ছে 8.3-3
আর এটা হচ্ছে 8.2-1। 8.2-1 বেলায় বহিস্থ কোণ নিয়ে কাজ করব, এইটার পরিবর্তে লিখব AEB কোণ। 8.3 বেলায় সেম জিনিস, AEB এর পরিবর্তে এই জায়গাটায়, এই জায়গাটা, এটা হচ্ছে ধাপ 3, এই ধাপ 3টাই জাস্ট চেঞ্জ। ঠিক আছে, এই 3 ধাপ, এই ধাপ 3টায় আমি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটার যোগফল 90 ডিগ্রি বলবো। সো এই জায়গায় তখন আমি 90 লিখলে 90 দুগুণে 180 প্রমাণিত হয়ে যাবে। একটা চিত্র দিয়ে কিন্তু দুইটা চাইতে পারে, একটা চিত্র দিয়ে 5টা চাইবে। উপপাদ্য 20, উপপাদ্য 23, 8.2-1, 8.3 এবং 8.2 নম্বর। এখন আমরা 8.1 করছি, 2 করেছি, এই যে 1 করলাম, 8.2 করলাম, ওই যে AOC একই সরল রেখা অবস্থিত, আর এই যে 180 ডিগ্রি 8.3 আর উপপাদ্য 20, উপপাদ্য 23, একটা চিত্র দিয়ে 5টাকে করা যায়। আমি তোমাদের জন্য এই মুহূর্তে একটা হোমওয়ার্ক দিব, নিজেরা প্র্যাকটিস করবা, কইরা ওই হোমওয়ার্কটার একটা উদ্দীপক দিয়া 5টা চিত্র তুমি আঁকবা। তোমার যা যা লাগে তুমি তা করবা। আমি তোমাকে হোমওয়ার্কটা দিয়ে দিতেছি, আমি আশা করি আমার কথা মনোযোগ দিয়ে শুনবা। ঠিক, আমি তোমাদের জন্য এই চিত্রটা এঁকেছি, উদ্দীপক এই 5টা আমি এখানে তোমাকে দিলাম। আমি যে 5টা শিখিয়েছি, কোনটা কোন উপপাদ্য চিহ্নে উপরে লিখতে হবে এবং প্রত্যেকটা সমাধান করতে হবে, এটা আমি আমার মতো করে দিয়েছি। এই উদ্দীপক এখান থেকে কমানোও লাগতে পারে, প্রয়োজনে একটু বাড়ানোও লাগতে পারে। কোনটার চিত্র কেমন এটা তোমার ব্রেনে সেট থাকতে হবে। উপপাদ্য 20-এর চিত্র কেমন, ওটার জন্য ঠিক কতটুকু লাগবে, ওটার জন্য আমি কি ব্যবহার করেছি, ঠিক ওই জিনিসের বাহিরে তুমি আর কাউকে নিবা না। ঠিক আছে, তুমি যদি এই 5টা উপপাদ্য পারো, একটা উদ্দীপক দিয়ে 5টা উপপাদ্য কমপ্লিট করা যাবে। আমার বিশ্বাস তোমরা এটা পারবা। এমনকি আরও একটা কমপ্লিট করা যাবে, সেটা আমি তোমাদেরকে বলে দিব। যে 8.2-1 শিখেছো না, ওইটারই জাস্ট ওই 2টারে একটু উল্টাই দিলে এটা হাফ হয়ে যায়। শেষের দিকে আছে না, যেমন 8.2-1 নম্বর যেটা তুমি শিখেছো, ওটারে একটু যখন উল্টাই দিবা তখনই এটা হাফ হয়ে যাবে। এটা উপপাদ্য 8.5-এর 15 নং। 2 এই পাশে ওই যে কেন্দ্রস্থ বৃত্তস্থর মতো 2টারে উল্টাই দিলে ওই পাশে হাফ হইলে 8.5-এর 15 নং। ঠিক আছে, তো ওইটাও গেল। তার মানে এই 6টা উপপাদ্য তুমি চোখ বন্ধ করে একটা দিয়ে করতে পারবা। ওটা আমি দিলাম না, 5টাই দিলাম। আমি দেখব কোন বাচ্চা স্মার্ট কে পারে। অবশ্যই এই 4টা ক্লাস তোমাকে দেখে আসতে হবে, 20, 23 এই ক্লাস দেখার পরেই তুমি এটা ফিনিশিংয়ে গিয়ে পারবা। ঠিক আছে, আমি আশা করব আমার প্রত্যেকটা বাচ্চা লক্ষ্যে বাচ্চা হবে এবং এই ক্লাসগুলো করবে। নো চিটিং, এটা আমি নিজে বানিয়ে দিছি। যদি কেউ ফিল করে থাকে প্রতিটা ক্লাস এবং করে মনোযোগ দিয়ে, সে অবশ্যই এই উদ্দীপকটা দিয়া এই 5টা উপপাদ্য করার যোগ্যতা রাখবে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, কিন্তু চেষ্টা করেছো সেজন্য হ্যাপি হব। আর চেষ্টা না করলে একুলো গেল সেকুলো গেল। ম্যাজিক না পড়াশোনা, মনে রেখো শ্রম, প্রচুর শ্রম ইনভেস্ট করো এখানে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।